আজ 13ই নভেম্বর, 10ই নভেম্বর সন্ধে 6টা বেজে 50 মিনিট। এই সময় ঠিক 4 দিন আগে রাজধানীর বুকে আগুন জ্বলছে, বিস্ফোরণের ঘটনা। এবং এই যে দিল্লি, তাকে আন্তর্জাতিক চক্রব্যূহে কেন বলছি? তুরস্ক, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ চতুর্দিক থেকে যেন ঘিরে রয়েছে এই বিস্ফোরণের ঘটনায়। কেন? তুরস্কে বসে এই হামলার ব্লুপ্রিন্ট যা আমরা এখনো তথ্য পাচ্ছি, তার পাশাপাশি জঙ্গি যোগ, সেখানেও পাকিস্তান, আফগানিস্তানের কথা উঠে আসছে। এবং এই যে ধৃত ডাক্তার, জঙ্গি ডাক্তার, তাদের সঙ্গে বাংলাদেশেরও একটা যোগ রয়েছে। এই যে চক্রব্যূহ যা আষ্টে পৃষ্ঠে ঘিরে রয়েছে দিল্লিকে, আমাদের রাজধানীকে, আসলে এই চক্রব্যূহ আরো ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি। সহকর্মী অতনু রয়েছেন সঙ্গে। অতনু, ঠিক 3 দিন আগে দিল্লির বুকে এই সময় আগুন জ্বলছে, এই যে চক্রব্যূহর কথা বলছি, আমাদের দর্শকদের আরো ভালো করে বোঝাবে প্লিজ। এই আমাদের দিল্লি, যে দিল্লি তিলবালকা শহর, আমাদের হার্ট, আমাদের দেশের হার্ট, রক্ত ঝরলো রাজপথে, বিস্ফোরণ হলো, কিন্তু কারা করলো? আপাত দৃষ্টিতে বেশ কিছু নাম চলে আসছে, কিছু ডাক্তার চলে আসছে। আমরা একটু বড় করে দেখার চেষ্টা করি, তার জন্য আমাদের ম্যাপটাও একটু বড় করতে হবে, একটু জুম আউট করতে হবে। যদি সেটা করি আমরা, তাহলে কি করব? আমাদের দেশ ছাড়িয়ে আমরা একটু বিদেশে যাব, আমাদের পড়শি দেশগুলোর দিকে তাকাবো। এই পড়শি দেশগুলোর দিকে যদি তাকাতে হয়, তাহলে বেশ কয়েকটা দেশের কথা আমাদের মাথায় আনতে হবে। কেন এই দেশগুলোর কথা মাথায় আনতে হবে? তার কারণ বারবার বিভিন্নভাবে এই দেশগুলোর সঙ্গে আমাদের দেশের নাম জড়িয়েছে। এক এক করে দেখাই আপনাদের। প্রথমত আপনারা জানেন যে পাকিস্তানের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক, তাই না? এই ভালো সম্পর্কের নমুনা পাকিস্তান বারবার দেখিয়েছে। পাকিস্তানে জঙ্গিদের আশ্রয় দিয়েছে, সেই জঙ্গি আমাদের দেশে এসে তারা আমাদের দেশের বিভিন্ন জায়গায় এমনভাবে সর্বনাশ করে দিয়েছে যে পাকিস্তানকে আমাদের পড়শি বলতেও লজ্জা করে। পাকিস্তানেরকে সবসময় মদত দিয়ে গেছে কারা? পাকিস্তানকে মদত দিয়ে গেছে চীন, প্রমাণিত। এই চীন মদত দিয়েছে, কারণ চীনও চায় আমাদের দিল্লির ক্ষতি, পাকিস্তান চায় আমাদের দিল্লির ক্ষতি। বাংলাদেশ আমাদের বন্ধু দেশ ছিল কিছুদিন আগে পর্যন্ত, কিন্তু এখন আর বন্ধুত্বের সম্পর্ক আছে কি? কারণ বাংলাদেশ তাদের সঙ্গে হাত মিলিয়েছে, তাদের সঙ্গে এক চুক্তি করে যাচ্ছে যারা ভারতের ক্ষতি চায়, চীন এবং পাকিস্তান। সুতরাং বাংলাদেশ। তার পাশাপাশি আরেকটা দেশের কথা বলতে হবে, যে দেশ বহু দূর থেকে পাকিস্তানকে অস্ত্র সাপ্লাই দিয়ে গেছে অপারেশন সিঁদুরে পাল্টা আঘাত আনার জন্য। কারা তারা হলো তুরস্ক, তাদেরও নিশানায় রয়েছে দিল্লি। এর পাশাপাশি আফগানিস্তানের কথা বলতে হবে। কেন আফগানিস্তানের কথা বলতে হবে? কারণ এই যে যোগ উঠে আসছে, ডাক্তারদের যোগ, যাদের এই ডাক্তারদের যে ট্রেন করেছে মাস্টার মাইন্ড, সেই মাস্টার মাইন্ড কোথাকার? না, সে হচ্ছে পাকিস্তানের হ্যান্ডলার, জঙ্গি হ্যান্ডলার। সে বারবার গিয়েছে কোথায়? অন্য জঙ্গিদের নিয়ে কোথায় গিয়েছে তুরস্কে গিয়ে যাদের সঙ্গে আলোচনা করেছে, বৈঠক করেছে, তাদের মধ্যে 2 জন বাংলাদেশের ডাক্তার, তারাও ছিল। তারপরে সে ফিরে এসেছে কাশ্মীরে, চলে গিয়েছে কোথায়? আফগানিস্তানে। কেন আফগানিস্তানে? না, বিদেশ থেকে অপারেট করতে সুবিধা হবে। এমনকি যে সময় ব্লাস্ট হচ্ছে, ঠিক সেই সময় আফগানিস্তানে বসে সে ইনস্ট্রাক্ট করে গেছে, নির্দেশ দিয়ে গেছে ওমারকে, গাড়ি কোথায় নিয়ে যেতে হবে, কখন ব্লাস্ট করাতে হবে। অর্থাৎ এই একটা চক্রব্যূহ রচনা করা হয়েছে ভারতে অশান্তি তৈরির জন্য, দিল্লিকে আনরেস্ট করার জন্য, দিল্লিতে রক্ত ঝরানোর জন্য। একেবারে দিল্লির মাটিতে রক্ত ঝরলো। ধন্যবাদ অতনু। দিল্লির মাটিতে রক্ত ঝরলো বিস্ফোরণের ঘটনায়, রক্তাক্ত দিল্লি। প্রশ্নটা এখানেই, হাই সিকিউরিটি জোনই লালকেল্লা, যেখানে এই ঘটনাটা ঘটেছে, কোথাও কি এড়ানো যেত না? গোয়েন্দা বিভাগের ইন্টেলিজেন্স কাজ করলো না? রাজধানীর রাজপথ রক্তাক্ত হচ্ছে, সেখানে বিস্ফোরক নিয়ে একটা গাড়ি চষে বেড়াচ্ছে দিল্লির এ প্রান্ত থেকে ও প্রান্ত। আপনাদেরকে যদি টাইম লাইন ধরে বোঝাই, তাহলে বুঝতে পারবেন। 10ই নভেম্বর ঠিক সকাল 8টা বেজে 2 মিনিট, বদরপুর বর্ডার, সেখানে টোল প্লাজার সিসি ক্যামেরায় ছবিগুলো ধরা পড়ছে। সিসি ক্যামেরায় ধরা পড়েছে আত্মঘাতী জঙ্গি উমর নবীর গাড়ি। নগদে সে টোল ট্যাক্স দিয়েছে। সিসি ক্যামেরায় এই সব রেকর্ডেড। 10ই নভেম্বর সকাল 8টা 2 মিনিটের ঘটনা বললাম, বিস্ফোরণের দিনের ঘটনা। আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি উমরের সেই গাড়ি যা বিস্ফোরক বোঝাই ছিল। এর 6 ঘন্টা পরে ছবিটা আপনাদেরকে দেখাবো। সোমবার দুপুর 2টো বেজে 5 মিনিট। এবার দিল্লির গুরুত্বপূর্ণ কনট প্লেস
আপনারা যারা গিয়েছেন এই কনট প্লেসে আপনারা জানেন যে এই জায়গা কতটা জোরদার নিরাপত্তা থাকে, আঁটোসাঁটো নিরাপত্তা। সেই কনট প্লেসে আপনারা দেখুন এই i20 গাড়ি তা ঘুরে বেড়াচ্ছে। মার্ক করে দেখাচ্ছি, এটাই উমারের গাড়ি। এই গাড়িতেই বিস্ফোরক বোঝাই রয়েছে। এই গাড়ি আবার সোমবার সন্ধ্যেতে লালকেল্লার কাছে ঘোরাফেরা করছে, সেটাও রেকর্ডেড সিসি ক্যামেরার ফুটেজই সে কথা বলে দিচ্ছে। সোমবার সন্ধে যে কথা বলে শুরু করেছিলাম, সোমবার সন্ধে 6:50 লালকেল্লার সামনে i20 গাড়িতে বিস্ফোরণ। তার আগে দীর্ঘক্ষণ পার্কিং লটে সেই গাড়ি রয়েছে, 3 ঘন্টা সময়। ডাক্তার, আত্মঘাতী জঙ্গি হামলা। এই ছবিগুলো থেকে একটা বিষয় স্পষ্ট, সকাল থেকে সন্ধে অবাধে ঘোরাফেরা, দিল্লির এ প্রান্ত থেকে ও প্রান্ত, প্রতিটা সিসি ক্যামেরায় ছবিগুলো রেকর্ড হচ্ছে। হাই সিকিউরিটি জোনে ঘুরে বেড়াচ্ছে এই গাড়ি। আত্মঘাতী জঙ্গি ডাক্তার অবাধে ঘুরে বেরিয়েছে। দেশের রাজধানীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে বিস্ফোরক বোঝাই একটা গাড়ি তা ঘুরে বেড়াচ্ছে, কেউ কিচ্ছু টের পেলেন না। সব কিছু সিসি ক্যামেরায় যেখানে রেকর্ড হয়েছে, এত কিছুর পরও ধরা পড়লো না জঙ্গি ডাক্তার। এত কিছুর পরেও কোনো চেকিং এ আটকালো না এই বিস্ফোরক বোঝাই গাড়ি। কি করে? যদি রাজধানীর নিরাপত্তা এরকম হয়, তাহলে দেশের বিভিন্ন জায়গায় আমার আপনার আশঙ্কা হওয়ার কথা নয় কি? নভেম্বর 6:50 এই সময় যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেই বিস্ফোরক তৈরি হয়েছে কোথায়? আল ফালাহ বিশ্ববিদ্যালয়, 17 নম্বর বিল্ডিং, তার 13 নম্বর রুম। ধৃত মোজাম্মেল থাকতো এই ঘরেই। ষড়যন্ত্রের আতুর ঘর। যদি এই 13 নম্বর ঘরকে বলি তাহলে অত্যুক্তি হবে না। বিশ্ববিদ্যালয়ের ল্যাব থেকে আনা হতো রাসায়নিক, ঘর থেকে ডায়েরি, রাসায়নিক বাজেয়াপ্ত উদ্ধার হয়েছে, পেন ড্রাইভ সহ ডিজিটাল সরঞ্জাম। সিল করা হয়েছে 13 নম্বর রুম। সরাসরি চলে যাই, সহকর্মী মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রেয়ী, 10 নভেম্বরের বিস্ফোরণে আনলাকি 13 আমি এই রুমটাকে যদি বলি, 17 নম্বর বিল্ডিং এর আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে, সেখানে বসেই বিস্ফোরক তৈরি হয়েছে। দেখো, এরা সব উর্বর মস্তিষ্ক, রাসায়নিক আনছে ল্যাব থেকে। কিভাবে হলো এই বিস্ফোরক তৈরি সেখানে? দেখো, একেবারে উর্বর মস্তিষ্ক তো বটে, কিন্তু সেই উর্বর মস্তিষ্ক ব্যবহার করা হয়েছে মানুষের ক্ষতি করার জন্য। সাধারণ মানুষ যাদের রাজনীতি এবং দুর্নীতি কোনোটার সাথে কোনো যোগাযোগ নেই, তাদের ক্ষতি করার জন্য ব্যবহার করা হয়েছে। এবং এই যে 13 নম্বর ঘর, ডক্টর মোজাম্মেল যে এই বিশ্ববিদ্যালয়ের এমার্জেন্সি ডাক্তার ছিল, সেই ডাক্তার এই ঘরে বসে পুরো ষড়যন্ত্রের ছক করতো। এবং তার ঘরে কারা কারা আসতো, ওমর সহ তার অন্যান্য যারা সাগরেদ রয়েছে এখানে, তারা সেখানে বসতো এবং সেখানে বসেই ছক কষা হতো, সেখানে বসেই প্ল্যান করা হতো এবং সেই প্ল্যানকে কিভাবে এক্সিকিউট করা হবে সেই সিদ্ধান্ত নেওয়া হতো। যখন এই 13 নম্বর ঘর তল্লাশি করতে যান তদন্তকারীরা, তখন সেই ঘর থেকে রাসায়নিক উদ্ধার হয় এবং সেই রাসায়নিকের যখন খোঁজ করা হয় এবং তখনই খোলসা হয়ে যায় যে ঘরটিকে শুধু যে বৈঠক করার জন্য নয়, তার সঙ্গে সঙ্গে ল্যাবরেটরি হিসেবেও ব্যবহার করতো। রাসায়নিক নিয়ে আসা হতো বিশ্ববিদ্যালয়ের ল্যাব থেকে এবং এখানে এনে পরীক্ষা করা হতো যে কি করে বিস্ফোরক তৈরি করা যাবে। এবং এই ঘর থেকেই মোজাম্মেলের ডায়েরি উদ্ধার হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু ডিজিটাল এভিডেন্সও। তদন্তকারীরা মনে করছেন যে এই যে ডিজিটাল এভিডেন্স রয়েছে, সেটা তাদেরকে অন্যান্য যারা সহযোগী রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে বা তাদেরকে খুঁজে বের করতে কিছুটা হলেও সাহায্য করবে। আজও আমরা জানি যে এই বিশ্ববিদ্যালয়ে যখন তদন্তকারীরা আসেন এবং তাদের টিম, তারা আবারও 13 নম্বর ঘরে যান এবং সেখানে গিয়ে আরো কিছু তথ্য তালাশ তারা করেন। মোট কথা এই 13 নম্বর ঘরই কিন্তু ষড়যন্ত্রের যে এপিসেন্টার, সেটা তদন্তকারীরা কার্যত নিশ্চিত করছেন। বেশ মৈত্রেয়ী। এই যে নাশকতার ঘটনা ঘটলো, এটা তো ওয়ান ফাইন মর্নিং ঘটে গেল এমন নয়।
কোথায় হবে এই বিস্ফোরণ, কিভাবে হবে এই বিস্ফোরণ, তার নিশ্চয়ই আগে থেকে রেকি করা হয়েছিল, তেমন সম্ভাবনায় উঠে আসছে। নাশকতার রেকি করেছিল আদিল। কিভাবে? 31শে অক্টোবর থেকে যার শুরুটা। 31শে অক্টোবর জম্মু কাশ্মীর থেকে দিল্লিতে আদিল, বিমানে জম্মু কাশ্মীর থেকে দিল্লিতে আদিল, রাজধানীতে একদিন ছিল ধৃত ডাক্তার জঙ্গি। আর 1 নভেম্বর সাহারানপুরে যায় এই আদিল। डॉक्टर अदील दिल्ली में हुए बम धमाकों से पहले 31 अक्टूबर को जम्मू कश्मीर से सीधा दिल्ली पहुंचा था। एक दिन रुकने के बाद वह 1 नवंबर को सहारनपुर आया। हमारे पास कुछ ऐसे सबूत लगे हैं जिससे यह पता लगता है कि वह 31 अक्टूबर को जम्मू से सीधा फ्लाइट पकड़कर दिल्ली गया है। डॉक्टर अदील जिस कमरे में रहता है उसके घर के बाहर कूड़े में से वह टिकट मिला है जो गवाही दे रहा है कि डॉक्टर अदील 31 अक्टूबर को दिल्ली में था। ये फ़्लाइट नंबर है 6E6854 और 31 अक्टूबर 2025 की तारीख है और सीट का नंबर है 18C और ये 8:15 पर ये बोर्डिंग हुई थी। इसके अलावा इंडिगो की फ़्लाइट थी, इसमें भी उसका चेहरा आप देख सकते हैं किस प्रकार से दिल्ली किस मकसद से पहुंचा, किन लोगों से मिला, किससे मुलाकात हुई। जो हॉस्पिटल जिसमें डॉक्टर अदील काम करता था वहां मैनेजिंग डॉक्टर से बात हुई तो उनका कहना था कि वह 1 नवंबर को यहाँ हमारे हॉस्पिटल पहुंचा और वहाँ ज्वाइनिंग की। तो एक बड़ा क्लू यहाँ हमें देखने को मिला है कि डॉक्टर अदील दिल्ली में क्या करने गए थे 31 अक्टूबर को। देवेश त्यागी, न्यूज़ 18 सहारनपुर। এবার দেখুন, এই আদিল রাঠের সে তো রেকি করলো, কিন্তু এই আদিল রাঠের কি একা? আরো এক ডাক্তার জঙ্গির হদিশ মিলল। আদিল রাঠের দাদা মুজফফর আহমেদ রাঠেরই মূল লিঙ্কম্যান। আফগানিস্তানে বসে এই টেরর মডিউল মুজফফরের। 22শে আগস্ট দুবাই হয়ে আফগানিস্তানের মুজফফর। দাদা কারোর ভাই। দিল্লির এই বিস্ফোরণের ঘটনায় আমরা এরকমই যোগ পাচ্ছি, যেমন শাহিন সাইদ ধৃত মহিলা ডাক্তার জঙ্গি, তার ভাইয়েরও এই ঘটনায় কানেকশন পাওয়া গেল। দিল্লি নাশকতায় ডাক্তার ভাই বোন জঙ্গি যোগে জালে ডাক্তার শাহিনের ভাই। দিল্লি বিস্ফোরণে আগেই ধৃত ডাক্তার শাহিন সাইদ, যে কথা আপনাদের বললাম। এবার লখনৌ থেকে জালে শাহিনের ডাক্তার ভাই। উত্তরপ্রদেশ এটিএস এর জালে ডাক্তার পারভেজ আনসারি। লখনৌয়ের ইন্টিগ্রাল বিশ্ববিদ্যালয়ের হানা এটিএস এর। দিল্লি বিস্ফোরণের 7 দিন আগেই ইস্তফা পারভেজের।